নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে উপন্যাসটির ৮ম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। স্তব্ধ চোখে তাকিয়ে আছে ফিহা। মাথাটা একেবারেই কাজ করছে না। খাইয়ে দেওয়ার কথা শুনে কতক্ষণ বোবার মতো বসেছিল। রক্ত মাখা তুলোটা বিনে ফেলে হাত ধুয়ে বেরোলো। হাতটা যেহেতু রাতে কেটেছে, তাহলে উনি রাতেও খাননি। কাল রাত থেকে না খাওয়া মানুষটা এত শান্তভাবে চলাফেরা করছে, তা দেখে বুঝে ওঠা সম্ভব না। ক্ষুধা পেট নিয়ে ভোরের জগিংটা পর্যন্ত করে এসেছে, অথচ কাউকে কিছু বুঝতে দেননি। রান্নাঘরে ঢুকে একটা প্লেট নিয়ে দুটো পরোটা, একটু ভাজি নিয়ে বেরিয়ে পড়ল ফিহা। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছিল সাইদ। ফিহা তার সামনে দাঁড়ালে পা দুটো টি টেবিল থেকে নামিয়ে ফেলল সে। ফিহা মুখোমুখি বসার জন্য কাঠের টি টেবিলটায় প্লেট নিয়ে বসে। পরোটার ছোট টুকরো নিয়ে তার ঠোঁটের কাছে ধরতেই হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। সাইদ খাবারটা নেওয়ার জন্য সবে ঠোঁট ফাঁকা করেছিল, কিন্তু ফিহার দৃষ্টি তখন দরজার দিকে থাকায় হাতটা নিচে নেমে গেছে। সাইদ আর খেতে পারেনি। সুফিয়া দরজাটা খুলে প্রশ্ন শুরু করলে ফিহা সদ্য আগন্তুকের দিকে প্রশ্নাতুর দৃষ্টিতে দাঁড়িয়ে পড়ল। স্যার এখন কেন এসেছে? ওনার না 11টায় আসার কথা? ফিহা প্লেটটা ওখানেই রেখে সুফিয়ার পাশে গিয়ে জিজ্ঞাসু চোখে চাইল। সালাম দিয়ে কিছু বলার পূর্বেই আগন্তুক ব্যক্তি হাসি হাসি মুখ করে বলল, কি অবস্থা ফিহা? খালামণির বাসায় কেমন আছো? ফিহা অপ্রস্তুত ঠোঁটে হাসলো, কণ্ঠস্বর নম্র করে বলল, ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? বাবা তো বলেছিল আপনি 11টার দিকে আসবেন, কিন্তু আপনি যে 9:15টার দিকে আসলেন। আমার 12টার দিকে একটু কাজ আছে ফিহা, তাই চাচ্ছি তোমাকে পড়াটা আগে ভাগে পড়িয়ে দিতে। তোমার কি এখন অসুবিধা হবে? ফিহা নিঃসংকোচে জানালো, না স্যার, আসুন, আপনি ভেতরে বসুন। 5 ফুট 8 ইঞ্চির ব্যক্তিটা ভেতরে ঢুকতে ঢুকতে রহস্যময় হাসি দিয়ে বসলো। এই হাসির অর্থটা বুঝতে পারলো না সুফিয়া। তার কাছে ছেলেটার কথার ধরন, চোখের চাহনি, মুখের চাপা হাসিটা সুবোধ বালকের মতো ঠেকলো না। আকাশি রঙের শার্ট পরনে, সঙ্গে রয়েছে জিন্স। নাম ইফতেখার ইয়াসিন। ফিহার বাবা নিয়াজউদ্দিন কোন এক আত্মীয়ের মাধ্যমে সুপারিশ পেয়ে তাকে ফিমার জন্য রেখেছিলেন। পরবর্তীতে পড়ানোর ধাঁচে মুগ্ধ হয়ে তিনি ফিহার জন্যও বহাল করেন। সেই থেকেই ইয়াসিন মাহমুদ ওদের দুবোনের সাথে সহজ স্বাভাবিক ব্যবহার করে আসছে। ইয়াসিনকে ডাইনিং টেবিলে বসতে বলে ফিহা এক দৌড়ে দোতলায় উঠে রুমের দিকে ছুটে যায়। দূর থেকে এইটুকু দৃশ্য দেখে সাইদ কিছুই বলল না। চুপ করে সেখান থেকে উঠে বাইরে গেল সে। চটপট করে বইগুলো নিতে হঠাৎ ফিহা কিছু মনে পড়ার ভঙ্গিতে থেমে যায়। ও যে একটু আগে কাউকে খাইয়ে দিতে গিয়েছিল, সেটা তো সম্ভব হয়নি। ওই লোক কি নিজের হাতে খেতে পারবে? কাজটা ভালো হলো না। মানুষটার প্রতি যতই রাগ উঠুক, আজ সে না থাকলে ফিহা এখন হাত পা ভেঙে হাসপাতালে শুয়ে থাকতো। বইগুলো নিয়ে বিবর্ণ মুখে নেমে এলো ফিহা। স্যারের সামনে বসতেই মাথাটা ডানে ঘুরিয়ে শূন্য ড্রয়িং রুমটার দিকে তাকালো। সোফাটা খালি, প্লেটটা ওভাবেই পড়ে আছে, মানুষটা খায়নি। শীতাতাপ নিয়ন্ত্রিত কেবিনে বসে আছেন আফসানা। কাচের টেবিলের উপর ল্যাপটপ রেখে ডিলারদের গুরুত্বপূর্ণ রিপোর্টগুলো দেখছেন তিনি। এমন সময় ডান পাশ থেকে বিপ বিপ শব্দে ফোন কাঁপতে লাগলো। কলটা রিসিভ করে রকিং চেয়ারে পিঠ থেকে সম্ভ্রান্ত সুরে বলল, হ্যাঁ সুফিয়া, বলো। সুফিয়া চুলার তরকারিটা নেড়েচেড়ে দিতেই ব্যস্ত স্বরে বললেন, সাইদের হাত কাটছে আপা। কালকার থেকে এখনো কিছু মুখে নেয় নাই। সকালে দেখলাম ফিয়া ওর লিগা নাস্তা নিয়ে গেল, পরে ওর টিচার আইসে দেখা হয় আর যাইতে পারে নাই। কি করবো কোন তো এখন? আমার মাথায় কিচ্ছু আইতেছে না। এমনি তো পোলারে সারণ যায় না। আফসানা মলিন মুখে চোখ দুটো বন্ধ করে ফেললেন। তার একমাত্র ছেলেটা এখন যোজন যোজন দূরত্ব রেখে চলে। নিজের কিছু খামখেয়ালি ভুলের জন্য একমাত্র ছেলেকে তিনি কষ্ট দিয়ে ফেলেছেন। যদি সময় থাকতে বুঝতেন যে তার ছোট ছোট ভুলের জন্য তার ছেলেটা এভাবে বিগড়ে যাবে, তাহলে অতীতেই সাবধান হতেন আফসানা। সুফিয়া তরকারিতে নুন চেখে আবার বলে উঠলেন, আপনারা সব সময় কইতাম আপা, পোলার দিকে একটু নজর দেন। ওর উপরে চাচাগোর ঝামেলা নিয়া রাগ ঝাইরেন না। এখন দেখলেন তো কি হইছে। আল্লাহ আমার কোলে পোলা পাইন দেয় নাই তো কি হইছে? আমি সাইদরে নিজের পেটে ধরা পোলার মতোই আদর করছি, কিন্তু আমার আদর দিয়া তো পোলায় আপনার মায়েরা বুঝবো না। হয়তো আপনারই খুঁজতো। ওর কথা ভাবলে ভিতরটা ফাইটটা যায় আফা। লগের বন্ধুগুলি কি সুন্দর হইচই কইরা বেড়ায়, আর সাইদ চুপচাপ হইয়া একলা বইয়া থাকে। চোখের কোল ঘেঁষে গরম কিছু গড়িয়ে পড়ছে আফসানার।
মরহুম শ্বশুর যদি দুহাত ধরে শেষ ইচ্ছা প্রকাশ না করত, তাহলে ব্যবসাটার দিকে তিনি কখনোই ঝুঁকতেন না। তখন সংসারের অবস্থা আহামরি সচ্ছলও ছিল না। সাইদের বাবা সেনাবাহিনীতে যোগদানের ফলে সারাটা বছর প্রায় সেখানেই থাকতে হতো। এদিকে শ্বশুরের পূর্বপুরুষের ব্যবসাটা দেখভালের জন্য যোগ্য, বিশ্বাসী ও সৎ মানুষের দরকার ছিল। সাইদের দুই চাচা অর্থলোভী, মিথ্যাবাদী এবং নিকৃষ্ট হওয়ার ফলে শ্বশুরমশাইয়ের কাছ থেকে শেষ ভরসাটুকু পায়নি। ফলস্বরূপ ব্যবসার একমাত্র দায় দায়িত্ব তিনি বড় বউয়ের হাতে বুঝিয়ে দিয়ে একদিন শেষ নিঃশ্বাস ছেড়ে দিলেন। সেই থেকে আজ অব্দি রক্ত মাংস এক করে ব্যবসাটা তুঙ্গস্পর্শী জায়গায় দাঁড় করিয়েছেন আফসানা। আজ শ্বশুর মাসে বেঁচে থাকলে ব্যবসার অগ্রগতি দেখে কি খুশিই না হতেন, কিন্তু ছেলেটা এরকম কেন হলো? আফসানা চোখের পানি মুছে প্রসন্ন মুখে বলল, তুমি না থাকলে আমার উপায় হতো না সুফিয়া। যে অবস্থার ভেতর আমি ছিলাম সেখানে শক্ত হাত না পেলে এত দূর আসা সম্ভব হতো না। আমার ছেলেটাকে কোনোদিনই আয়ার মতো বড় করনি। সবসময় দেখেছি নিজের বুকে পিঠে মানুষ করে স্নেহ দিয়েছ, কিন্তু ও যে মুখ বুজে আমাকেই খুঁজতো, আমাকেই চাইতো, আমি তো টের পাইনি। ওর চাচাগুলোর যন্ত্রণায় আমি আমার ছেলেটাকে কষ্ট দিয়ে এসেছি। কি ভুলটাই না করলাম। আল্লাহ আমাকে একদিক দিয়ে সব দিলেও অন্য দিক দিয়ে কমিয়ে দিয়েছেন। ছেলেটা বড় হয়ে গেল সুফিয়া, নিজে নিজে চাকরিও জুটালো, মুখ ফুটে বলেনি মা আমার এটা লাগবে, ওটা লাগবে। সবকিছু একা একা দেখতে গিয়ে আজ নিজের কাটাকুটি নিয়েও কিছু বলে না। আমি কি করব সুফিয়া, মাথা তো আগের মতো খেলে না। সুফিয়া চুলার আঁচটা কমিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। ডাইনিং রুমের ফ্যানটা ছেড়ে সুশীতল হাওয়ায় চেয়ারে বসে অবসন্ন সুরে বলেন, বয়স তো কম হয় নাই, এবার একটা মায়া খুঁজা বিয়া দেন আপা। বিয়া করলে আস্তে আস্তে ধীরে পোলা ঠিক হয়ে যাইব। আফসানা বিরস মুখে বললেন, বিয়ে দেওয়াটা কঠিন কাজ না সুফিয়া, সমস্যা হচ্ছে মেয়ে পছন্দ নিয়ে। ওর কেমন মেয়ে পছন্দ, কি ধরনের সঙ্গী চায়, এসব নিয়ে কখনোই আমার সাথে আলোচনা করেনি। 25 তো কবেই পেরিয়ে গেছে। আমি যে মেয়ে পছন্দ করব তা কি ওর পছন্দ হবে? সুফিয়া ফিচেল হেসে ফোনটা এই কান থেকে ওই কানে চেপে নিলেন। কথাটা এবার লাইনে এসেছে। সুযোগের উপর সদ্ব্যবহার করে দারুণ গুটি চালিয়ে বললেন, এইগুলি নিয়ে ভাবেন আপা, বাড়ির মাইয়া তুইয়া আপনি বাইর তাকাইতে যান কেন? আফসানা হুট করে পিঠটা সোজা করে বসলেন। কথার ইঙ্গিতটা ধরতে পেরে প্রশ্নসূচকে বললেন, তুমি ফিমার কথা বলছো? তাহলে শুনে রাখো সুফিয়া, আমার ওকে একদমই পছন্দ না। মুখে মুখে তর্ক করা বউ আমি চাই না। আমার বাড়ির বউ হবে আমার মতো, পেটে এক মুখে এক, এই ধরনের কালসাপ আমি চাই না। আহা, আপনি ফিমার দিকে নজর দেন কেন? ঘরে কি আর মাইয়া নাই? একটা কথা হইনা না আপা, ফিমা যদি পৃথিবীর শেষ মাইয়া হইয়া থাকে তবু সাইদরে আমি বিয়া করতে দিব না। চাল্লু মাইয়া দেখলে আমার গা কিরকির করে, আর ওই সাইডে দেখলে মনটা চায় কানের নিচে ধুমাইয়া মারি। তাহলে কি তুমি ফিহার জন্য কথা বলছিলে? হ, মাইয়া তো মাশাল্লাহ দিলে হাত পায়ে লম্বা হইয়া গেছে। আবার দুজনের মধ্যে লুতুপুতু গতটাও লক্ষ্য করি নাই। আপনি নিয়াজ সাহেবের লগে এমনই কথা কইয়া দেখেন কি কয়। দিবে না সুফিয়া? বোনজামাই কিছুদিন আগেও একটা ভালো সম্বন্ধ ফিরিয়ে দিল। মেয়ে দুটোকে অনার্স পাস না করিয়ে বিয়ের কথা ভাববে না। উমা, তাই বললাম মাইয়া বিয়া দিত না? এখনকার যুগে বিয়া কইরাও মাইয়ারা বাপের বাড়ির থেকে পড়াশোনা করতেছে, কাবিন কইরা রাখলে সমস্যা কি? না সুফিয়া, কাবিনের কথা তুললে বোনজামাই অন্যদিকে ভুলভাল বুঝবে। আমি চাই না সম্পর্কটা নষ্ট হোক। ফিমার বিয়েটা না হওয়া পর্যন্ত ফিহার ব্যাপারটা নিয়ে কথা তুলতে চাচ্ছি না। আপদটাকে বিদায় হোক। সুফিয়া আরো কিছুক্ষণ কথা সেরে কলটা কেটে দিলেন। এটুকু বুঝতে পারলেন আফসানার মনেও ফিহাকে নিয়ে কিছু না কিছু চিন্তা ভাবনা আছে। সম্ভবত ফিহার বাবা এই মুহূর্তে না করবেন বিধায় আফসানা ভুল সময় বলার মতো সাহস করেননি। সুফিয়া অজপাড়া গায়ের এক ছোট্ট গ্রাম থেকে এসেছেন। সাইদের বাবার এক দূর সম্পর্কের ভাইয়ের বউ ছিলেন সুফিয়া। মাতৃধারণে বেশ কিছু সমস্যা থাকায় সন্তানের মুখ দেখার সৌভাগ্য পাননি। দুঃখের সংসারে যখন স্বামীও হৃদরোগে গত হলেন, তখন আফসানা ও সোয়াদের তত্ত্বাবধানে এ বাড়িতে আসার সুযোগ পান তিনি। আজ অবধি তিনি মূল্যবান সদস্যের মতোই যথাযথ সম্মান পেয়ে আসছেন। কাজের মহিলা, কাজের বুয়া, বাচ্চার আয়া, এই ধরনের কথা দ্বারা সুফিয়াকে কখনো ছোট করা হয়নি। বরঞ্চ যে পরিমাণের ভালোবাসা তিনি পেয়েছেন তার বদৌলতে নিজের প্রাণটা পর্যন্ত উৎসর্গ করতে রাজি আছেন। ঠিক 12টার আগে ইয়াসিনের একটা কল এলো।
ফিহা ডাইনিং টেবিলে বসে বসে রসায়ন প্রথম পত্র বইটার রিডিং পড়ছিল। ওর মনটা তখন পড়ার দিকে একেবারেই ছিল না। বারবার মনে হচ্ছিল বড় একটা অপরাধ করে ফেলেছে। একটা অভুক্ত মানুষ তার কাছে সামান্য কিছু আবদার হিসেবে খাইয়ে দেওয়ার কথা জানিয়েছিল, অথচ ফিহা মনের ভুলে ব্যাপারটা অগ্রাহ্য করে পড়তে বসেছে। আজ স্যারটাও জলদি জলদি যাচ্ছে না। ফোনে কথা বলার সুযোগ দেখে ফিহা একটু চোরা দৃষ্টি চালিয়ে ড্রয়িং রুমের আশেপাশটা দেখে নিল। না, মানুষটা এখনো আসেনি, বোধহয় সে বাড়িতেই নেই। ওখানে কি দেখছো? আকস্মিক এমন প্রশ্ন শুনে চমকে উঠল ফিহা। চুরি হাতে নাতে ধরা পড়লে যেরূপ মুখভঙ্গি হয়, ফিহার অবস্থাও ঠিক সেরকম হয়ে গেছে। অপ্রতিভ মুখে হাসি ঠেলে ঠুলে আমতা আমতা করে বলল, কিছু না স্যার, দেখছিলাম সুফি খালা ওখানে আছে কিনা। কিন্তু তোমার খালা তো ওখানে নেই। সত্যি করে বলো তো কি দেখছিলে? আজ আমি অনেকক্ষণ যাবৎ ফলো করছি, তুমি প্রত্যেকটা লাইনে লাইনে ভুল করছো। কোথায় ধ্যান জ্ঞান নিয়ে বসে আছো ফিহা? কি সমস্যা? শেষের প্রশ্নটা কেমন সূক্ষ্ম তেজের আভাস ছিল। যদিও স্যারের মুখটা দেখতে তেমন ভয় ডর লাগে না, কিন্তু বলার সুরটা কেমন যেন। ফিহা হাসফাস ভঙ্গিতে জবাব দিল, আমি সিরিয়াস আছি স্যার। হয়তো বাসা বদল করেছি বলে মনটা এদিকে বসছে না। আপনি আমাকে হোমওয়ার্ক গুলো দিয়ে যান, আমি আজ ঠিকঠাক মতো সেগুলো করে রাখবো। প্রত্যুত্তরে নীরব রইল ইয়াসিন। কিছু পড়া দাগাতে নিলে সূক্ষ্ম কায়দায় বলল, তুমি কি বাড়িতে একা আছো? ফিহা এমন ব্যক্তিগত প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। বাড়িতে সে একা না দোকা তা জেনে তার লাভ কি? জড়তা মুখে নিষ্পিস করে বলল, না স্যার, একা নেই, বাড়িতে এখন 3 জন আছেন। ইয়াসিন সহসা কলম থামিয়ে কিছু একটা ভেবে আবার বই দাগাতে ব্যস্ত হলো। ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, তোমার বাবার কাছে যে ঘটনা শুনলাম তাতে তুমি একা থেকো না। বিশেষ করে এই বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকলে তোমার একা থাকাটা একটু রিস্কি। ফিহা বুঝতে পারছে না বাবা কেন ঘরোয়া সমস্যাগুলো স্যারের কাছে বলে। বাবা তো এরকম কিছু করে না। ফিহা প্রশ্নের ঝুলিটা মাথায় রেখে মৃদু স্বরে বলল, আমি তো এখানে একা নই স্যার, বাড়িতে একজন পুরুষ মানুষ আছেন। তাছাড়া আমার সমস্যা হওয়ার কথা না। বাইরের 2টো গার্ড সবসময় পাহারা দিতে থাকে। উল্টোপাল্টা কিছু দেখলে সফি খালাও রান্নাঘরতে বটি নিয়ে আসবে। হালকা একটু হেসে ব্যাপারটা রসালো করলো ইয়াসিন। লাল কালিতে মার্ক টেনে বলল, যে পুরুষের কথা একটু আগে বললে সে কি তোমার ভাই? তোমার যে আরো একজন কাজিন আছে জানতাম না তো। দীপ ভাইয়ের সাথে আপু আর আমি যতটা ক্লোজ আচরণ করি ওনার সাথে সেটা করতাম না, তাই ওনার বিষয়ে কথাবার্তা উঠতো না। ফিহা অকপটে কথাগুলো বলে দিলেও ইয়াসিন যেন আরেকটু ধারণা পাবার জন্য আগ্রহী হয়ে উঠল। গলাটা খাকারি দিয়ে একটু চালাকি করে বলল, তোমার দীপ ভাইয়ের ছোট তাই না? ওহো, 1 মিনিট, সে কি ফিমার বয়সী নাকি? ফিহার সাথে সাথে সেটা খারিজ করে কাঙ্ক্ষিত কথাটা বলল, না না, আপুর বয়সী কেন হবে, উনি তো সবার বড়। দীপ ভাইয়াও ওনার 2 বছরের ছোট। ওনার সাথে তেমন যোগাযোগ করি না বলে কখনো ওনার বিষয়ে কিছু বলিনি। ইয়াসিনের ধারণাটাই তাহলে ঠিক। বাইরে যে রোলস রয়েলস ব্র্যান্ডের ক্যালিনান গাড়িটা দেখেছে সেটা তাহলে ব্যক্তিরই হবে, কেননা এত দামি গাড়ি রাখার মতো শৌখিনতা মহিলাদের ক্ষেত্রে সচরাচর হয় না। ইয়াসিন সমস্ত পড়া দাগিয়ে দিয়ে আজকের মতো বিদায় নিল। স্যারকে বিদায় জানিয়ে দরজা অবধি পৌঁছে দিয়ে আপন চিন্তায় মগ্ন হলো ফিহা। অন্ততপক্ষে খেয়েছে কিনা এটুকু জানতে পারলে টেনশন থাকবে না। পরক্ষণে আবারও চিন্তা করে তার খোঁজ নিয়ে ওর দরকারটা কি। এর চেয়ে ভালো নিজের রুমে গিয়ে গোসল সেরে বাদবাকি পড়াগুলো রেডি করা। ফিয়া সমস্ত চিন্তা বাতিল করে শেষ কথাটার প্রতি গুরুত্ব দিয়ে বসলো। গোসল সেরে কাপড় নেড়ে দুপুরের খাবারটাও সুফিয়ার সাথে খেয়ে নিল। ঘড়িতে বেজে গেল 2টা। সুফিয়া দুপুরের ভাত ঘুমের জন্য রুমে চলে গেলেন। এদিকে ফিহা আচারের বয়াম নিয়ে ছাদে প্রবেশ করে। আজ জমিয়ে আচার খাবে। বিরাট মাঠের মতো খোলামেলা ছাদ। ধুধু প্রান্তরের মতো সাদা মেঝেটা চকচকে টাইলসে ঢাকা আছে। ডান দিকে ছোট্ট একটা চিলেকোঠা দাঁড়িয়ে আছে। ছাদের বাঁদিকে শান্ত সুনিবিড় জায়গাটুকু অলস ভঙ্গিতে পড়ে আছে। আর চিলেকোঠার ঘরটায় বসার জন্য সেদিক বরাবর পা চালালো ফিহা। দুহাতের নরম থাবায় মোটাসোটা কাচের বয়ামটা বুকের সাথে চেপে আছে, যেন ভুলবশত ঠাস করে বয়ামটা নিচে না পড়ে। চিলেকোঠার দরজাটা ঠেলে দিলে সেটা একটু একটু করে খুলে গেল। ভেতরের মিশমিশে অন্ধকারটা কেটে গিয়ে এক ফালি সোনা রং তীর তীর করে প্রবেশ করলো। সেই আলোতে দেখতে পেল স্টাডি টেবিলে মাথাটা রেখে ঘুমিয়ে আছে একজন। তাকে এক পলক দেখেই চিনতে পারল ফিহা।
কিছুক্ষণ অবুঝ ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত ভেতরে ঢোকার জন্য সাহস জুটালো। তার পিঠ পিছনে দাঁড়ালে হঠাৎ টেবিলের উপর মাথাটা কাচটায় ছোট ছোট দুটো কেকের প্যাকেট দেখলো। সেগুলো এখন ছেঁড়া অবস্থায় অবহেলার মতো শূন্য পড়ে আছে। ঘুমন্ত মাথার নিচে একটা ডায়েরি উকি দিচ্ছে। সম্ভবত কিছু লেখার পরিকল্পনায় ছিল সে, কিন্তু ডান হাতটা কাটা বলে কিছু লিখতে পারেনি। আরেকটু সাহস জুগিয়ে কাছে এগুলো ফিহা। বয়ামটা টেবিলের কাছে রেখে সাইদের বায়ে এসে থামলো। তাকে আলতো স্বরে ডাকলো, এই যে। নিজের কাছে ডাকটা কেমন বিট ঘুটে শোনালো ফিহার। কাউকে এই যে বলে ডাকে? ফিহা কি এখন বলদের মতো আচরণ করছে? আচ্ছা, এত বড় জোয়ান লোককে এখন কি বলে ডাকা যাবে? মিস্টার বললে কেমন হয়? যা, মিস্টার শব্দটা কেমন ঢঙ্গি ঢঙ্গি লাগে। মিস্টারের বাংলাটা যেন কি? চট করে মনে পড়তেই আবার ডাকলো, এই যে জনাব, শুনছেন? আপনি কি খেয়েছেন? যতটা আগ্রহ নিয়ে ডেকেছিল তার এক কোণাও সায় দিল না সাইদ। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শ্রান্তির চোখ দুটো বুজে আছে সে। নিঃশ্বাসের উঁচু নিচু তালে সৌষ্ঠব পিঠটা ফুলে ফুলে উঠছে। মাথার কাছে একটুখানি ফাঁকা করা জানালা দিয়ে লুকোচুরি হাওয়া এসে তার পাতলা চুলগুলো উড়িয়ে দিল। ইস, এই লোকটার চুলগুলো যে অতিমাত্রায় সুন্দর। ঘুমন্ত মুখটার উপর যেটুকু মায়া ছেকে আছে, ওইটুকু মায়ের ঘোরটা যেন মখমলি রুমালের আঙুল ছোঁয়ার মতো আদুরে অনুভূতি। ফিহা এক বুক জড়তা নিয়ে তার পিঠের উপর হাত রাখলো। আবারও শেষ চেষ্টা চালিয়ে কণ্ঠস্বর লঘু করে বলল, জনাব। পিঠে গরম স্পর্শ পেয়ে আস্তে আস্তে চোখের বন্ধ পাতা দুটো খুলল সাইদ। ঘুম ঘুম চাহনির মাঝে আবছা একটা মুখ দেখে তন্দ্রার ঘরে বলল, পিঠে আবারও হাত ছোঁয়ালো ফিহা। আলতো হাতে স্পর্শ চালিয়ে নরম ভাবে শুধালো, আপনি খেয়েছেন? চোখ দুটো খিচিয়ে মাথা তুলে ফেললো সাইদ। চারপাশটা দেখে নিয়ে তন্দ্রাচ্ছন্ন চোখে ফিহার দিকে তাকালো। ঘোরটা পুরোপুরি কাটানোর জন্য কিছুটা সময় নিল। একটু ধাতস্থ হলে ডায়েরিটা নিয়ে চলে যেতে নিল, কিন্তু পেছন থেকে ছোট্ট একটা সম্বোধন ছুটে আসলো কানে, জনাব। কোন এক অদ্ভুত শক্তি যেন স্নায়বিক তাড়নায় পা দুটো থামিয়ে দিল। সাইদ হাঁটতে পারে না। কর্ণকুহরে আরো একবার শুনতে পায়, আপনাকে কিছু প্রশ্ন করেছি, আপনি কি খেয়েছেন? সেখানেই অটলভাবে দাঁড়িয়ে থাকলো সাইদ। দাম্ভিকতার সুরে জবাব দিল, না, খাইনি। আবারও যেতে উদ্যত হলে মেয়েলি সুরটা যেন জোর খাটিয়ে বলল, এই দাঁড়ান একটু। সাইদ দাঁড়ায়, মাথাটা পিছু ঘুরিয়ে কারণটা বুঝার জন্য তাকায়। ফিহাদ ততক্ষণে বয়াম তুলে তার পিছু পিছু এসে বলে, চলুন, দুপুরের খাওয়াটা স্কিপ দিতে হবে না। আপনি রুমে গিয়ে গোসলটা সেরে নিন, আমি ততক্ষণে খাবারটা গরম করে আনছি। কথোপকথন শুধু এটুকুই ছিল। এটুকুই বলে ফিহা ছাদ থেকে বেরিয়ে গেল। দরজার কাছে তখনও মূর্তির মতো দাঁড়িয়ে থাকে সাইদ। এই যে ছোট ছোট আদেশগুলো, কথাগুলো, টুকটাক জোরগুলো দেখিয়ে যাচ্ছে, ও জানে না এর কোমল প্রভাব বুকটার ঠিক কোন জায়গায় যেয়ে লাগছে। ফিহা 10 মিনিটের ভেতর খাবার নিয়ে রুমের দোরগোড়ায় হাজির হয়। টুকটুক শব্দ করে বাইরে থেকে শুধায়, আমি কি আসবো? সঙ্গে সঙ্গে উত্তর আসলো, কাম ইনসাইড। ভেতরে প্রবেশ করে ভরকে যায় ফিহা। কি আশ্চর্য কাণ্ড! পুরো রুমটা দিনের বেলা তেমন অন্ধকার করে রেখেছে কেন? সে কি আলো সহ্য করতে পারে না? বিছানার হেড সাইডে পিঠ ঠেকিয়ে বসে আছে সাইদ। ফিহা রুমের অন্ধকারময় অবস্থা দেখে প্লেটটা রাখতে রাখতে বলল, আপনি কি আলো সহ্য করতে পারেন না? রুমটা এমন ভুতুরে করে রেখেছেন কেন? আমি পর্দাগুলো সরিয়ে দিচ্ছি, আমার অন্ধকার ভালো লাগে না। আপনার জন্য যে কই মাছটা আনা হয়েছে সেটাই অন্ধকারে বাছা অসম্ভব। বলেই ফিহা এক নিমিষের ভেতর পর্দাগুলো দু হাতে সরিয়ে দিল। রুমের সবটুকু অন্ধকার এক লহমায় উজ্জ্বল হয়ে দেয়ালে দেয়ালে আলো ছড়িয়ে পড়ল। থাই গ্লাসটা সজোরে ঠেলে গুরুত্বপূর্ণ কাজটায় ব্যস্ত হলো ফিহা। প্লেটটা নিয়ে চটপট ভাত মাখিয়ে মানুষটার ঠোঁটের কাছে এক লোকমা ধরল। ঠোঁট দুটো ফাঁকা করে বহু যুগ পর কারো হাত থেকে খাবার দুটো খেয়ে নিল সাইদ। স্মৃতিতে ঝাপসা ঝাপসা মনে পড়ল, ক্লাস 4-এ থাকতে শেষবার বোধ হয় মায়ের হাতে খেয়েছিল। তারপর আর কখনো খাওয়ার সৌভাগ্য হয়নি। দৃষ্টি নিচু করে কাটা হাতটার দিকে তাকায় সাইদ। তখনই ফিহা মাছ বাঁচতে বাঁচতে বলল, পুচকি পুচকি দুটো কাপকেক খেলে পেট ভরে? আপনি খালাকে ডেকে খাবারটা খেয়ে নিতে পারলেন না? আর শুনুন, আপনার আচরণটার জন্য মোটে আপনাকে ক্ষমা করা হয়নি। আপনি শুধু শুধু আমাকে অতগুলো কথা বললেন, ভাইয়ার সামনে অপমান করে দিলেন। আপনাকে আমি মানবতার খাতিরে এইটুকু সাহায্য করছি। আরো একটা কথা, এভাবে অন্ধকার ঘরে থাকবেন না।
সাইদ চুপচাপ কথাগুলো শোনার পর ধীরাজ গলায় বলল, লোকটা কি হয়? এক পলকের জন্য হাত থামালো ফিহা। নির্ঘাত টিচারের কথা জিজ্ঞাসা করেছে সে। দ্বিতীয় লোকমাটার শূন্য তুলে নিরুত্তাপ সুরে বলল, টিচার হন, ইয়াসিন স্যার। ছোট্ট হাতের ছোট্ট লোকমাটা মুখে নিল সাইদ। চিবোতে চিবোতে বলল, কিসের টিচার? একটু দ্বিধায় বলল ফিহা। মানুষটার জেরা দেখে এখন ভয় পাচ্ছে ও। প্রাইভেট টিউটর শব্দটাকে বেশিরভাগ মানুষ ভবিতব্য জামাই গোছের কিছু ভেবে থাকে। এখানেও বোধহয় ভয়াবহ কিছুই ভাবা হচ্ছে। ফিহা একটু চিন্তা করে স্বাভাবিক গলায় বলল, আমি ফিজিক্স সাবজেক্টে একটু দুর্বল। বাবা আমাকে ব্যাচে পড়তে দেয় না, এজন্য বাবার আদেশে সবগুলো গ্রুপ সাবজেক্ট আমি ফিমাপুর স্যারটার কাছে পড়ে নিই। সুদক্ষ জবাবটার পর কিছুটা শান্ত দেখালো সাইদকে। সে নম্রভাবে খাবারটা খেয়ে আরেক লোকমার জন্য অপেক্ষা করছে। ফিয়াকে যখন দেখে স্যারের কাছে ত্রস্ত পায়ে চলে যেতে, তখন হতাশায় আরো একটাবার ডুব দিয়ে সেখান থেকে চলে যায় সাইদ। বাইরে থেকে দুটো মিনি সাইজের কাপকেক এনে চিলেকোঠার ঘরে চলে যায়। সবার আড়াল হয়ে ব্যক্তিগত ডায়েরিটা খুলে ঠিকই, কিন্তু ডান হাতে কলম চালানোর মতো অবস্থা ছিল না। এরপর সময়ের তালে তালে কখন যে মাথা নামিয়ে ঘুমের গভীরে ডুবে যায় তা এখন মনে পড়ছে না। হঠাৎ নীরবতার লক্ষ্যভেদ করে ফিহাই প্রথম বলেন, আরেক প্লেট আনি? পানির গ্লাসটা নিয়ে না ভঙ্গিতে মাথা নাড়ল সাইদ। বুঝিয়ে দিল সে আর খাবে না। অতিরিক্ত ক্ষুধায় সময় মতো না খেলে পরে গোগ্রাসে খাওয়ার মতো অবস্থাটা মরে যায়। ফিহা রুম থেকে বেরিয়ে যেতেই হঠাৎ হাঁসফাঁস ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। মুখটা পিছু ফিরিয়ে পানি খাওয়া মানুষের দিকে চোখ তুলে বলল, হাতটা একবার ডাক্তারের কাছে দেখিয়ে আনবেন। ওটা আপনার ডান হাত আর আপনি ডানহাতি মানুষ। এরকম করে কাটাছেঁড়া বিষয়টা অবহেলা করবেন না। সামনে আপনার জন্যই সমস্যা হবে। আমি সকালের জন্য দুঃখিত। দরজাটা খুলে বেরিয়ে গেল ফিহা। চোখের সামনে শেষ বাক্যটুকু শুনে পানি খাওয়া স্থগিত করে আছে সাইদ। বুকের বাদিকে আবারও ধকধক হাতুড়ির মতো কঠিন করাঘাত হচ্ছে। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।